আরে ভগবান, গান গাইলেও তোমার কানে খোঁচা মারে? ভগবান তোমাকে এত শাস্তি দিচ্ছে? গান গাবার বুঝি আর কোনো সময় নেই? আমার হিসেব লিখতে ভুল হয়ে যাচ্ছে। আমার সমস্ত দিনটাই আজ মাটি পড়ে দিলে। তা ঠিক, হিসেব ভুলিয়ে দেওয়ার ওস্তাদ ওরা। আরে ওদের সারা পেলে আমারই তো বয়সের হিসাব 50 থেকে 55 বছরের গড়মিল হয়ে যায়। এই বাদরগুলো, চল তোদের আজ 50 তলার বাচ্চা ধরে যাবে। চল যাও বাবা, তুমি বসো। আর তোমার হিসেবের খুব একটা ভুল হবেনি তো? কিরে, তোর প্রভু কিছু টাকা পাঠিয়ে দিলে? অনেক পাও না আমাকে কিন্তু। কাল রাত্রে আমার প্রভুর মৃত্যু হয়েছে। মৃত্যু? মৃত্যু হলে চলবে কেন? আমার টাকাগুলোর কি হবে? তার তো কিছুই নেই। যে তিনি যে বিনা বাজি উপার্জন করে তোমার ঋণ শোধ করতেন, সেই বিনাটি আছে মাত্র। বিনাটি আছে মাত্র? বিনা নিয়ে আমি কি করবো? হ্যাঁ, কি একেবারে শুভ সংবাদ দিয়ে দিলে? আমি তোমাকে কোনো শুভ সংবাদ দিতে আসিনি। আমি একদিন পথের ভিক্ষুক ছিলেন। তিনিই আমাকে আশ্রয় দিয়ে তার বহু দুঃখের অন্যের ভাগে আমাকে প্রতিপালন করেছেন। তোমার কাছে দাসত্ব করে আমি সেই মহাত্মার ঋণ শোধ করব। বটে বটে, তাই বুঝি আমার বহু দুঃখের অনেক ভাগ বসাবার মতলব করেছো না? আমি তত বড় গর্ধব নই। এই আচ্ছা বল দেখি, তুই কি করতে পারিস? আমি চিত্র বিচিত্র করে পুঁথি নকল করতে পারি। ওই তোমার অন্ন আমার চাইনি। আমি নিজে উপার্জন করে যা পারি খাবো, তোমার ঋণও শোধ করবো। ওই আমার দের বিনা কাটলো যেমন নির্বোধ ছিলাম, ছোড়াটাকে ঠিক তেমনি বানিয়ে দিচ্ছে। হত ভাগা ছোড়াটা পরে তাই মারে নিয়েই মরে। মর না, আমার কি? এক একজনের ওই রকমই মরা স্বভাব। আচ্ছা বেশ, তুই কি করতে পারিস বল দেখি। আমি চিত্র বিচিত্র করে পুঁথি নকল করতে পারি। শোন, মাসের ঠিক 3 তারিখের মধ্যে কিন্তু আমাকে টাকা দিয়ে দিতে হবে, নইলে কিন্তু। নইলে কি আবার কি? আমাকে কিন্তু ভয় দেখাচ্ছ মিছে। আমার কি আছে যে তুমি আমার কিছু করবে? আমি আমার প্রভুকে স্মরণ করে ইচ্ছে করেই তোমার কাছে দাসত্ব স্বীকার করেছি। আমাকে ভয় দেখে ওটা বলছি? না না, ভয় দেখাবো কেন? ভয় দেখাবো না। তুমি তো আমার লক্ষ্মী ছেলে, তুমি তো আমার সোনা ছেলে। টাকাটা ঠিক মতো দিও বাবা, নইলে আমার ঘরে যে আমার দেবতা আছে, তার ভোগ কমিয়ে দিতে হবে। তাতে তোমারই পাপ হবে, তাই আর কি। এই সকাল থেকে আমার ছেলেটা কোথায়? ছেলেটাকে তো খুঁজে পাচ্ছি না বাবা। ওই যে আমার ছেলেটা এইখানে কেন ঘুরছে? এই আমার কৌটোর খোঁজ পেয়ে যায়নি তো? ওদের জ্বালাতেই তো আমাকে এক সুরঙ্গ থেকে আর এক সুরঙ্গের টাকা বদল করে রাখতে হয়। কি জ্বালায় যা করেছি! এখানে কেন রে? এখানে কেন? তোর মতলবটা কি? ছেলেরা আজ বেতশিনী ধারে আমোদ করতে গেছে। আমাকে ছুটি দিলে কোথায়
আবার আমাকে পেছনে গুরুমশাই তাড়া করে বেরিয়েছেন এই এলেন বলে
বলে। আমারও তো গুরু মশাই। সন্ন্যাসী ঠাকুর চলো আমাদের যেখানে হয় নিয়ে চলো, তোমার যেখানে খুশি। ঠিক আছে, চলো সবাই। আমিও পিছনে আছি ঠাকুর, আমাকে ভুলো না। ওই ছেলেটিকে আজ এমন দিনে পুঁথির মধ্যে মুখ ফুটে রয়েছে। এসব ভাই উপনন্দ, আজ আমরা সন্ন্যাসী ঠাকুরের চেহারা সেজেছি, তুমিও চলো আমাদের সঙ্গে। তুমি হবে সর্দার চালক? না ভাই, আমার কাজ আছে। সে বলছে তুমি এসো না। না ভাই, আমার পুঁথি নকল করতে এখনো অনেকখানি বাকি আছে। সে বুঝি কাজ, ভারী তো কাজ। ঠাকুর, তুমি ওকে বলো না, ও আমাদের কথা শুনবে না। কিন্তু উপনন্দকে ছাড়া মজা হবে না। উপনন্দকে ছাড়া। আচ্ছা, তুমি কি কাজ করছো? ঠাকুর, আজকে ছুটির দিন, কিন্তু আবার ঋণ আছে, শোধ করতে হবে, তাই কাজ করছি আজ। উপনন্দ, জগতে তোমার আবার ঋণ কিসের ভাই? ঠাকুর দাদা, আমার প্রভু মারা গিয়েছে, তিনি যে লোকেশ্বরের কাছে ঋণী, আমি তার সেই ঋণ পুঁথি লিখে শোধ দেব। হায় হায়, তোমার মতো কাঁচা বয়সের ছেলেকেও ঋণ শোধ করতে হয়, আর এমন দিনেও ঋণ শোধ। ঠাকুর, আজ নতুন উত্তরের হাওয়ায় ওপারের কাশের বনে ঢেউ দিয়েছে। ধানের খেতে সবুজের চোখ একেবারে ডুবিয়ে দিলে। আকাশ থেকে শিউলি বন আজ উজ্জ্বল গন্ধে মেঘে উঠেছে। আর এর মাঝখানে এই ছেলেটি ঋণ শোধের আয়োজনে বসে গেছে। কেউ কি চোখে দেখা যায়? বলো কি ঠাকুর, এই ছেলেটি তো আজ সারদার বরপুত্র হয়ে তার কোল উজ্জ্বল করে বসেছে। দেখো, তিনি আকাশের সমস্ত সোনার আলো দিয়ে তাকে বুকে চেপে ধরেছে। আচ্ছা, এই বালকটির ঋণ শোধের মতো এমন শুভ্র ফুলটি কি কোথাও ফুটেছে? যে দেখো তো। তুমি লেখো, আর আমি দেখি। তুমি পংক্তির পর পংক্তি লিখছো, আর ছুটির পর ছুটি লাগছো। তোমার এত ছুটির আয়োজন তো আমরা পণ্ড করে দিতে পারি না। দাও বাবা, আমাকে একটু লিখে দাও, আমিও লিখি। এমন সুন্দর দিনটা আজ আমার সার্থক হোক। আমিও বসে যাই ঠাকুর। ঠাকুর, আমরাও লিখবো। হ্যাঁ, সে বেশ মজা হবে। তোমরা পারবে তো ভাই? খুব পারবো। ক্লান্ত হবে না তো? কখনো না। খুব ধরে ধরে লিখতে হবে কিন্তু। সে বুঝি পারে। আচ্ছা দাও দেখি। ভুল থাকলে কিন্তু চলবে না। কি ভুল থাকবে না? দাও, আমাকেও একটা পুঁথি দাও। কি বলো ঠাকুরদা, তাহলে আজকে সব লেখা শেষ করে দিয়ে তবে উপনন্দকে নিয়ে আমরা নৌকাবাজ করতে যাব।
এসেছে আজ মা। বীণাচার্য সুরসেন? হ্যাঁ ঠাকুর, তুমি তাকে জানতে? আমি তো তার বীণা শুনবো বলেই এখানে এসেছিলাম। তার কি এত খ্যাতি ছিল? তিনি মস্ত বড় গুণী ছিলেন, কিন্তু তোমাদের রাজা তাকে চিনত না। আমাদের রাজা তো কোনোদিন তাকে দেখেনি, চোখেও দেখেনি। তোমরা হয়তো জানো না, কিন্তু বিজয়াদিত্য বলে একজন রাজা বলো কি ঠাকুর, আমরা অত্যন্ত গ্রাম্য মূর্খ, তাই বলে বিজয়াদিত্যের নাম শুনবো না? তিনি যে আমাদের চক্রবর্তী সম্রাট। তা হবে, কিন্তু সেই রাজসভায় আমি একদিন সুরসেনের বীণা শুনেছিলাম। দুঃখের কথা, রাজা তাকে অনেক চেষ্টা করেও রাজধানীতে আটকে রাখেন। হায় হায়, এত বড় গুণী মানুষের আমরা তো কোনো আদরই করতে পারিনি। আদর করতে পারিনি, তাকে তাকে কমাতেও পারিনি, বরং আরো বড় করেছে। ভগবান তাকে নিজের সভায় টেনে নিয়েছে। আচ্ছা বাবা উপনন্দ, তোমার সাথে তোমার গুরুর সম্বন্ধ কি করে হয়? ছোট বয়সে আমার বাপ মারা গেলে আমি অন্য নগর থেকে এই নগরে এসেছিলাম কাজের জন্য। সেদিন শ্রাবণ মাসে সকালবেলায় আকাশ ভেঙে বৃষ্টি পড়ছিল। আমি লোকনাথ মন্দিরে এক্ষুনি নারায়ণ বলে প্রবেশ করছিলাম। রবীন বোধহয় আমাকে নির্যাত মনে করে তাড়িয়ে দিলেন। সেদিন ওইখানটিতে বসে আমার প্রভু বীণা বাজাচ্ছিলেন। তিনি তক্ষুনি এসে আমার গলা জড়িয়ে ধরলেন, বললেন, এসো বাবা, আমার ঘরে এসো। সেদিন থেকেই তিনি আমাকে
জানেন তো কত লোকে তাকে কত কথা বলেছে, তিনি কাঁদলেন না। আমি তাকে বলেছিলেন, প্রভু আমাকে বীণা বাজাতে শেখান, তাহলে তাহলে আমিও কিছু কিছু উপার্জন করে আপনার হাতে দিতে পারবো। তিনি বলেছিলেন, বাবা এই বিদ্যে তো পেট ভরাবার নয়, আমার বরং আরেক বিদ্যে জানা আছে, তাই তোমাকে শিখিয়ে দিচ্ছি। এই বলে তিনি আমাকে রং দিয়ে চিত্র করে পুঁথি লিখতে শিখিয়েছিলেন। যখন যখন অত্যন্ত অচল হয়ে উঠত, তখন তিনি বিদেশে গিয়ে বীণা বাজিয়ে টাকা নিয়ে আসতেন। এখানে জানেন তো, এখানে সকলে তাকে পাগল বলেই জানত। বাবা উপনন্দ, সুরসেনের বীণা শুনতে পেলুম না, কিন্তু কিন্তু তোমার কল্যাণে তার আরেক বীণা শুনে নিলাম। এর সুর কোনো দিন যাও বাবা, তুমি লেখো। ওই রে, ওই আসছে। সর্বনাশ! যেখানটিতে কৌতুকবুদ্ধি দেখেছিলেন সেখানটিতেই দেখছি উপনন্দ বসে গেছে। আমি মনে করেছিলাম ছোড়াটা বুঝি বোকা, তাই পরের ঋণ শুনতে এসেছে। তাই তো নয় দেখছি, ভারী শেয়ার। আর কোথা থেকে একটা সন্ন্যাসীকেও জুটিয়ে এনেছে। সন্ন্যাসী যদি হাত ছেড়ে জায়গাটা বার করে দেয়। উপনন্দ, উপনন্দ, কি ওর জায়গাতে কর। আমার করে চোখ রাখাও কেন? এ কি তোমার জায়গা নাকি? এটা আমার জায়গা নাকি তোমার জায়গা? তাহলে তোমার দরকার কি হে বাবু? ভারী শেয়ানা দেখছি। আমি ভেবেছিলেন ছোড়াটা বুঝি সত্যি প্রভুর ঋণ শোধ করবার জন্য আমার কাছে এসেছে, কারণ সেটা রাজার আইনেও আছে। আমি তো সেই জন্যই এখানে পুঁথি লিখতে এসেছি। সেই জন্যই এসেছো বটে, তাই না? আমার বয়স কত আন্দাজ করছো বাবু? আমি কি ছোট শিশু নাকি? কেন বাবা, তুমি আবার কি সন্দেহ করলে? কি সন্দেহ করছি? তুমি তা কিছু জানো না না? বড় সাধু, ভণ্ড সন্ন্যাসী। এই, কি বলিস কথা? আমার ঠাকুরকে অপমান! এই রংবাটা নোড়া দিয়ে তোমার মুখটা ঘুরিয়ে দেবো না? আহা, তাহলে তুমি করো কি অবস্থা, ঠাকুরদা, কাউকে করো কি বলতে বাবা? জানো না? এরকম করে না। লক্ষেশ্বর তোমাদের চেয়ে তো ঢের বেশি মানুষ ছিল। যেই দেখেছে অমনি পাকড়ে গেছি। ভণ্ড সন্ন্যাসী যাকে বলে আর কি। তা বাবা লক্ষেশ্বর, এত দেশের এত মানুষ ভুলিয়ে এলাম, তোমাকে ভোলাতে পারবে না? না, সে ঠাউরাতে পারছি না। হয়তো কাজটা ভালো করি, আবার কি সব সাপ টাপ দিয়ে দেবে। তিনখানা জাহাজ তো এখনো সমুদ্রে পড়ে আছে। ঠাকুর, প্রণাম হই ঠাকুর। হঠাৎ চিনতে পারি। আমি মনে করেছিলাম বিরূপাক্ষের মন্দিরে বিকটানন্দ বলে একটা ভণ্ড সন্ন্যাসী আছে। আমি মনে করেছিলাম ওই ভণ্ডটাই বুঝি। আচ্ছা ঠাকুরদা, তুমি এক কাজ করো। হ্যাঁ, তুমি সন্ন্যাসীকে আমার ঘরে নিয়ে যাও, আমি ওকে কিছু ভিক্ষে দিয়ে দেবো। তোমার বড় দয়া! তোমার ঘরের এক মুঠো চাল নেওয়ার জন্য ঠাকুর আমার 7 সমুদ্র পেরিয়ে এসেছেন আর কি। আরে না না, বলো কি ঠাকুরদা, এক মুঠো চাল যেখানে দুর্লভ সেখান থেকে সেটি নিতে হচ্ছে বই কি। তা লক্ষেশ্বর, চলো তোমার ঘরে চলো। আমি পরে যাচ্ছি। হ্যাঁ, তোমরা এগো। উপনন্দ, তোলো তোমার পুঁথিপত্র, এক্ষুনি তোলো। বেশ, তবে চললেন, কিন্তু তোমার কাছে যে ঋণ স্বীকার করেছিলেন, এই অপমান সহ্য করে তার থেকে মুক্তি গ্রহণ করলেন, ব্যাস চুকে গেল। বাঁচলেন।
পুতেরা শুনে রাজা যে কত জায়গায় কূপ করতে আরম্ভ করেছে তার ঠিকানা নেই। ওই শুনতে পাচ্ছ রাজা। আমি যাই বাবা, আমি যাই। আপনি কি অপূর্বানন্দ? কেউ কেউ আমাকে সেই নামেই চেনে। আপনার অসামান্য ক্ষমতার কথা চারদিকে রাষ্ট্র হয়ে গেছে। আমাদের মহারাজ সোমপাল আপনার সঙ্গে দেখা করতে ইচ্ছা করেন। তিনি যখনই আমার প্রতি দৃষ্টিপাত করবেন তখনই আমায় দেখতে পাবেন। তাহলে আপনি যদি একবার আমি আসলে একজনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে এখানে আমি অনড় হয়ে বসে থাকি। তাই আমার মতো অকর্মণ্য অকিঞ্চন কেউ যদি তোমার রাজার বিশেষ প্রয়োজন থাকে তবে যে তাকেই এখানে আসতে হবে। যে আজ্ঞা ঠাকুরের ইচ্ছে তাকে জানাই। প্রভু, এখানে বোধ করি রাজ সমাগমের সম্ভাবনা হয়ে গেল। আমি তবে এবার বিদায় হই। ঠাকুরদা, তুমি বললে এক কাজ কর, আমার ওই ছেলেদের দলগুলিকে নিয়ে তুমি ততক্ষণ ওদের একটু খেলাও, আমি বেশি বিলম্ব করি। সে রাজার অরাজকতাই হোক আর উৎপাতই ঘটুক, আমি কিন্তু প্রভুর চরণ ছাড়ছি নে। ঠাকুর, ঠাকুর, তুমি অপূর্বানন্দ? তবে তো বড় অপরাধ হয়ে গেছে, আমাকে মাফ করতে হবে। যে তুমি আমাকে ভণ্ড সন্ন্যাসী বলেছো, এই যদি তোমার অপরাধ হয় আমি তোমায় মাফ করব। বাবা ঠাকুর, মাপ তো সকলেই করতে পারে, সেই ফাঁকিতে আমার কি হবে? আমাকে কিছু ভালো রকম বর দিতে হচ্ছে। হ্যাঁ, তা কি বর চাও শুনি? এই লোকে যতটা মনে করে ততটা নয়, তবে আমার অল্প স্বল্প কিছু জমেছে, তা অতি যৎসামান্য, তাতে আমার পোষাচ্ছে। শরৎকাল এসেছে, এবার বাণিজ্যে একটু বেরোতেই হবে। তা কোথায় গেলে সুবিধা হতে পারে সেই জায়গাটা সন্ধানটুকু দিয়ে দিলেই হবে। জায়গার সন্ধান? আরে আমি নিজেই তো সেই জায়গার সন্ধানে আছি। ও বাবা, বলো কি? একদম সত্যই বলছি। বাবা, এ তো তোমরা দেখছি আমাদের চেয়ে ভারী শেয়ানা। তার সন্দেহ আছে? সন্ধান কিছু পেয়েছো নাকি? কিছু পেয়েছি বই কি, নইলে আর মিথ্যে মিথ্যে এখানে বসে থাকা যায়। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, একটু খোঁজ করে বলো দেখি। তবে শোনো, মা লক্ষ্মী যে সোনার পদ্মের উপর পা দুখানি রাখেন, মা লক্ষ্মী হ্যাঁ 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 যে সোনার পদ্মের উপর হ্যাঁ পা দুখানি রাখেন, হ্যাঁ, আমি সেই সোনার পদ্মটির সন্ধান পেয়েছি। বলো কি গো? তাহলে তো সকলটাই চোখে। তাহলে তো তোমায় আর লক্ষ্মীকে খুঁজতে হবে না, লক্ষ্মী তোমাকে খুঁজবে। এটা বলেছো? নইলে আমাদের চঞ্চলা ঠাকুরের থেকে জব্দ করবার তো জয় নেই। তা বাবা ঠাকুর, তোমার তো অনেক বয়স হয়েছে, কিন্তু অনেক খরচপত্র আছে, কিন্তু তুমি পারবে একা? আমার মনে হচ্ছে না। এক কাজ কর, আমরা ভাগে ব্যবসা করি। হ্যাঁ, হ্যাঁ ভাগে ব্যবসা করবে তুমি আমার সাথে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে যে তোমাকে সব ব্যবসা আগে ছাড়তে হবে, আর হ্যাঁ, বহুকাল সোনা ছুতেই পারবে। ও বাবা, সে যে বড় শক্ত কথা। তা তো একটু হবে, সকল ব্যবসা যদি ছাড়তে পারো তবেই এই ব্যবসা চলবে। শেষকালে দুপুরে যাবে না তো? আমি কি করব? তোমার মনে যদি ভরপুর সাহস আর যদি সন্ন্যাস নেওয়ার জন্য মনে কঠোর একটা জেদ থাকে, তাহলে তুমি নিতেই পারো। কিন্তু হ্যাঁ, ওই যে বললাম, তোমাকে সোনা ছাড়তে হবে আর তোমার সব ব্যবসা আগে ছাড়তে হবে। হ্যাঁ, সত্যি
বলছি ঠাকুর, কারো কথা এত মনে লাগেনি, তোমার কথাটা বড় ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা অভিরাজ, আমি তোমার জেলাই হব। হ্যাঁ, ওই রাজা আমাকে একটু আড়ালে যেতেই হচ্ছে। হ্যাঁ ঠাকুর প্রণাম। বলো, কি বাসনা তোমার? সে কথা নিশ্চয় তোমার অগোচর নেই। আমি অখণ্ড রাজ্যের অধীশ্বর হতে চাই। তাহলে গোড়া থেকে শুরু করো, নিজের খণ্ড রাজ্যটি ছেড়ে দাও। পরিহাস নয় ঠাকুর, এই বিজয়াদিত্যের প্রতাপ আমার অসহ্য বোধ হয়। তাই আমি তার চেলা হয়ে থাকতে পারবো না। তবে সত্য কথা বলি, আমার কাছেও বিজয়াদিত্য লোকটা খুব একটা সুবিধের মনে হয়। আরে বলো কি ঠাকুর? হ্যাঁ, আরে একদম সত্যি কথা। তাই তুমি সন্ন্যাসী হয়েছো? তাই বটে। মন্ত্রে সিদ্ধিলাভ হবে? অসম্ভব তোমার। ঠাকুর, তাহলে আমার কথা মনে রেখো, তুমি যা চাও আমি তোমাকে দেব। সে যদি আমার কাছে বশ মানে, আরে আমি তাকে তোমার সভায় ধরে নিয়ে যাব। কিন্তু ঠাকুর, বিলম্ব করতে যে ইচ্ছা করে না। শরৎকাল এসেছে, সকালবেলা উঠে বেতসিনীর জলের ওপর যখন আশ্বিনের রৌদ্র পড়ে, তখন আমার সৈন্য সামন্ত দিয়ে দিগ্বিজয়ে বেরিয়ে পড়তে ইচ্ছা করে। তা তুমি যদি আশীর্বাদ করো। আরে না 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 না, তার কোনো প্রয়োজন নেই, তার কোনো প্রয়োজন নেই। এই শরতেই আমি তাকে তোমার রাজসভায় নিয়ে যাব। আচ্ছা, একটা কথা বলো, তুমি তাকে দিয়ে তোমার কি কাজ করাতে চাও? তাকে আমার কোনো একটা কাজে লাগিয়ে দেব। তার অহংকার চূর্ণ করতে হবে ঠাকুর। অহংকার চূর্ণ করবো আমি, এটা তো আমার কাছেও একটা ভালোই পাও। যদি সত্যিই তার অহংকার চূর্ণ করতে পারো, তাহলে আমি মনে মনে ভারী খুশি হব। ঠাকুর, তুমি চলো, আমার রাজভবনে চলো। না, সেটি তো হচ্ছে না, কারণ আমি একজনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে আমাকে এখানেই বসে থাকতে হবে। ঠিক আছে, তাই হোক, তবে বিদায় হই ঠাকুর। ঠাকুর,
এই লোকে তার সম্বন্ধে যতটা রটনা করে ততটা কি আদৌ সত্য? আরে না না, কিছু মাত্র না। লোকে তাকে একটা মস্ত রাজা মনে করে, কিন্তু আসলে সে নিতান্তই সাধারণ মানুষ। আরে বলো কি ঠাকুর, সাধারণ মানুষ? আরে হ্যাঁ, আরে আমিও তো তাই ঠাউরেছিলাম। লোকে তো তার সাজসজ্জা দেখেই ভুলে গেছে। ঠাকুর, তবে আমি বিজয়াদিত্যকে ঠিকই চিনেছি। কিন্তু ঠাকুর, তোমাকে যে তার অহংকার চূর্ণ করতে হবে সে বিষয়ে তুমি নিশ্চিত থেকো। আমি যখন তোমায় কথা দিয়েছি, আমি আমার প্রতিজ্ঞা তো ভঙ্গ করতে পারি না। তুমি তাই দিও ঠাকুর, তুমি তাই দিও। বিদায় হয় ঠাকুর। ঠাকুর, আমার মনের ভার তো গেল না। কেন, কি হয়েছে? মনে করেছিলেন লোকেশ্বর যখন আমাকে অপমান করেছে, আমি তখন আর তার কাছে দাসত্ব স্বীকার করব না। এই বলে পুঁথিগুলি নিয়ে ঘরে ফিরে গিয়েছিলেন। সেখানে গিয়ে আমার প্রভুর বিনাকে নিয়ে যখন তার ধুলো ছাড়তে বসলেন, তার তারগুলি বেঁচে উঠল। অমনি জানো ঠাকুর, অমনি আমার মনের ভিতরটা যে কেমন হলো, সে আমি তোমাকে বলে উঠতে পারিনি। সে বিনার কাছে লুটিয়ে পড়ে বুক ফেটে আমার চোখে জল পড়তে লাগলো। মনে হলো আমার প্রভুর জন্য আজ আমি অসাধ্য কিছু একটা করি। আমি তোমাকে মিথ্যে বলছি না ঠাকুর। আজ আমার প্রভুর জন্য যদি আমি নিজের প্রাণটা দিতে পারি, তাহলে আমার মনে হবে আজ এই সুন্দর শরতের দিনটা আমার কাছে সার্থক হলো। হ্যাঁ বাবা, তুমি যা বলছো সত্যই বলছো। আচ্ছা ঠাকুর, তুমি তো অনেক দেশ ঘুরেছো। আমার মতো অপরপূর্ণ কেউ হাজার কারসাপন দিয়ে কিনতে পারে এমন মহাত্মাকে কেউ নেই। তাহলে ঋণটা শোধ হয়ে যায় আর কি। এ নগরে যদি চেষ্টা করি, তাহলে বালক বলে, ছোট জাত বলে সবাই আমাকে বড় কম দাম ভেবেছে। তোমার মূল্য এখানে কেউ দিতে পারে না। কিন্তু আমি মনে করেছি তোমার প্রভু সুরসেনকে বিজয়াদিত্য বলে যে রাজাটা অত্যন্ত আদর করেছিলেন, তো সেই রাজাটার কাছে গেলে কেমন হয়? বিজয়াদিত্য, তিনি যে আমাদের সম্রাট। তাই নাকি? তুমি জানো না বুঝি? আচ্ছা তা হলো, কিন্তু আমার মতো বালককে তিনি কি দাম দিয়ে কিনবেন ঠাকুর? বিনামূল্যে কিনতে পারেন এমন সৌভাগ্য তার কই বলো? কিন্তু তোমার প্রভুর কাছে যে ঋণ লক্ষেশ্বর ঋণী, সেইটি যদি তিনি না শোধ করতে পারেন, তাহলে তো তার রাজভান্ডার লজ্জিত হবে বাবা। ঠাকুর, এ কি সম্ভব? কেন, এই জগতে কি একমাত্র লক্ষেশ্বরই সম্ভব? তার যে বড় সম্ভাবনা আর কিছু নেই। আচ্ছা, যদি সে সম্ভব হতে হবে, কিন্তু আমি ততদিনে একটু একটু করে পুঁথিগুলি নকল করে জাপানি ঋণটা শোধ করতে থাকি। নইলে জানো তো ঠাকুর, আমার মনে বড় গ্লানি হচ্ছে। কারোর আশায় সময় নষ্ট করো না, কারোর প্রত্যাশায় নিজের কাজ ফেলে রেখো না, মাথায় বোঝা তুলে না। আচ্ছা, তোমার সঙ্গে কথা বলে আমি যে মনে কত ভরসা পেলে, সে আমি তোমাকে বলে উঠতে পারি না ঠাকুর। তোমার সাথে কথা বলে আমি যে কত বড় লাভ করেছি, তা আমি তোমায় কি করে বোঝাই? আচ্ছা উপনন্দ, তুমি এক কাজ করো, আমার খেলার দলটি ভেঙে গেছে, তুমি তাদের সকলকে ডেকে নিয়ে আসো। আচ্ছা, তা আনছি। কিন্তু ঠাকুর, তোমার দলটিকে আমার পুঁথি নকল করার কাজে লাগালে চলবে না। তারা আমার সব নষ্ট করে দেয়। আর এত আনন্দ করে করে যে আমি বারণও করতে পারি না। তবে চললেন ঠাকুর।
পারি। তো সেই কথাটা বুঝলেই হলো। বুঝেছি। আচ্ছা আপু, এই একটুখানি উঠতে হচ্ছে। বাহ, কি বলছে? হ্যাঁ শেষ অবধি তাহলে আমি তোমার থেকে ছুটি পেলাম। হ্যাঁ, হ্যাঁ। এই যে ঠাকুর, এই সেই গজপতির কৌটো, এইটার জন্য আজ সকাল থেকে আমি সমস্ত হিসেব কিতেব ভুলে এই জায়গাটা চারিদিকে ভূতের মতো ঘুরে বেরিয়েছি। এই এই দেখো, এইটি আজ তোমাকেই প্রথম দেখালে, এর আগে কেউ দেখেনি। সবার থেকে লুকিয়ে লুকিয়ে রেখেছি, তোমাকে দেখাতে পেরে মনটা একটু শান্তি হল। না, হলো না, হলো না। তোমাকে যে এত বিশ্বাস করলে, তবু এটা তোমাকে দিই, এমন শক্তি আমার মনে এখনো তো আসছে না গো। এই যে আলোতে এটাকে তুলে ধরেছি, দেখো দেখো দেখো, আমার বুকের ভেতর কেমন গুড়গুড় 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 করছে। আচ্ছা ঠাকুর, বিজয়াদিত্য কেমন লোক বলো তো? তাকে এটা পেয়েছিলে, সে আমাকে দাম না দিয়ে এটা আমার থেকে কেড়ে নেবে না তো? আমার ওই হয়েছে এক মুশকিল, আমি এটাকে বেচতেও পারছি না, কাছে রাখতেও পারছি না। এর জন্য তো আমার রাত্রে ঘুমও হয়। বিজয়াদিত্যকে কি তুমি বিশ্বাস করো? সব সময় কি তাকে বিশ্বাস করা যায়? ওইটাই তো আমি দেখছি, এটা মাটিতে পোতা থাকবে, কোন দিন আমি মরে যাব, কেউ ওটা সন্ধানও পাবে না। ওই মাটি সবাইকে ফাঁকি দেবে, তোমাকেও, আমাকেও, বিজয়াদিত্যকে। নিগে সে যাই হোক, ওসব কথা ছাড়। ও তোমার মুখে শোনার পদ্মর কথাটা শুনেছিলাম না, ওইটা আমার মনে হচ্ছে তুমি একাই পেয়ে যাবে। আমার কোনো দরকার নেই তোমার, আমি তোমার চেলা হতে পারবো না, বুঝলে? আমি তবে যাই ঠাকুর, আমি তবে যাই, তোমার চেলা আমি হতে পারবো না। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর। কি হয়েছে বাবারা? তুমি আমাদেরকে নিয়ে খেলো। তা কি হয় বাবা, আমার কি সে বয়স আছে আর তোমরা আমাকে নিয়ে খেলাও? কি খেলা খেলবে ঠাকুর? আজ আমরা সবাই মিলে শারদ উৎসব খেলবো। শারদ উৎসব? হ্যাঁ। সে কেমন করে খেলতে হয় ঠাকুর? তোমরা এক কাজ করো, তোমরা ওই যে কাশবন, ওই কাশবন থেকে কাশ তুলে আনতে হবে, আঁচল ভরে ধানের মঞ্জরি আনতে হবে, আর আর তোমরা তোমরা যে শিউলি ফুলের মালা গেঁথে রেখে ওখানে ফেলে গেছো, সেগুলো নিয়ে এসো। শুভ সমুদ্র
ভেবেছো বলো তো? চুপ করে হাসছো কি? হ্যাঁ, চুপ করে হাসছো কি? আমাকে পারবে না বলছি। লক্ষেশ্বরের শক্ত হাত, লক্ষেশ্বর কোনোদিন তোমার চালাগিরিতে ভিড়বে না, এই আমি বলে রাখবে। আচ্ছা বাবারা, তোমরা এখন সবাই শরতের আবাহন গানটি গাইতে গাইতে বনপথ প্রদক্ষিণ করে এসো। ওমা, ঠাকুরদাও এসেছেন তো। ঠাকুরদা, তুমি বরঞ্চ এদের গানটি ধরিয়ে দাও। পৌঁছেছে পৌঁছেছে, তোমাদের গান আজ একেবারে আকাশের পারে গিয়ে পৌঁছেছে। গান খুলেছে তা সেইখানে হৃদয়টি মেলে দিয়ে স্তব্ধ হয়ে যাবে। ধীরে ধীরে একটু একটু করে দেখো। আমি তো আগমনীর গানটি গাইতে থাকি।
এ কি লখা গেরুয়া ধরেছে যে? তাই তো দেখছি। ঠাকুর, আর কোনো কথা নেই, আমি তোমারই চেলা। হ্যাঁ? এরকম মতি হলো কখন? এই নাও আমার গজমতির কৌতুক। কি সুমতি হয়েছে। ঠিক আছে। এই আমার মণিমাণিক্যের পেটিকা তোমার কাছেই রইল। তুমি তোমার চেলাকে রক্ষা করো। হ্যাঁ তুমি আমার চেলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি তোমাকে হ্যাঁ করবো, অবশ্যই। এগুলো সাবধানে রেখো। রেখো। হ্যাঁ। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর। তোমায় কি, তুমি এত ব্যস্ত কেন? বসে বসে আমি হাঁপিয়ে গেছো, তুমি বিশ্রাম নাও। বিশ্রাম নেওয়ার সময় নেই। চরের মুখে সংবাদ পাওয়া গেল, বিজয়াদিত্যের পতাকা দেখা দিয়েছে, তার সৈন্য সামন্ত আসছে। ঠাকুর, ঠাকুর রক্ষা করো ঠাকুর। শোনো, শরতের আনন্দ বোধহয় রাজাকে ঘরে ঢুকতে দেয়নি। তিনি হয়তো রাজ্য বিস্তারেই বেরিয়েছেন। রাজ্য বিস্তার করতে বেরিয়েছে? একই কথা। ওমা, এখন না বললে চলবে কেন? তুমিই তো কিছুক্ষণ আগে নিজেই রাজ্য বিস্তার করবার জন্য একদম উঠে পড়ে লেগেছিলে। আরে ঠাকুর, সে হলো স্বতন্ত্র কথা। তা বলে আমার এই রাজ্যটুকুতে? না 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 ঠাকুর, আমি তোমারই শরণাগত ঠাকুর। ঠাকুর, নিশ্চয় কোনো দুষ্ট লোক তার কাছে লাগিয়েছে যে আমি তাকে লঙ্ঘন করতে চেষ্টা করছি। ঠাকুর, তুমি কিন্তু তাকে বলো সবটাই মিথ্যে। ঠাকুর, সবটাই মিথ্যে। ঠাকুরদা, আমার চক্রবর্তী সম্রাট কি দরকার? ও ঠাকুরদা, বলছি এই আমি কৌপিন পরে আর গুটিগত ছেলেপুলেকে নিয়ে একটু শারদোৎসবের আনন্দ করছিলাম, তা ওই হতভাগা দুর্ভাগা বিজয়াদিত্যে সেটা কিছু আরে ঠাকুর, তুমি চুপ করো, তুমি চুপ করো, তুমি সর্বনাশ করবে দেখছি। আরে কি বলো, আমার ওই বিজয়াদিত্যের পরে যা আমার একটা আরে কেউ শুনতে পাবে ঠাকুর, তুমি চুপ করো। তার সম্বন্ধে তোমার মনে যাই ভাবতা, তুমি তা নিজের মনেই রেখে দাও। সেই বিষয়ে তো তোমার সাথে আমার পূর্বে কথা হয়ে। ঠাকুর, তুমি তো সর্বনাশ করবে দেখছি ঠাকুর। লক্ষেশ্বর, ও হে লক্ষেশ্বর, এখানে কি করছো? যাও এখান থেকে। প্রণাম মহারাজ। জানিয়ে এমন আমার সাধ্য কি আছে? একেবারে পাথর দিয়ে চেপে রেখেছি, জমে না নাড়ালে আমার একেবারে বর্জন নেই। নইলে আমি কি আর রাজার সামনে এইভাবে বসে থাকি? এমন আমার স্বভাবই নয়। জয় মহারাজা ধীরাজ চক্রবর্তী সম্রাট বিজয়াদিত্যের জয়। করেন কি? আমি বিজয়াদিত্য নই, আমি তার শরণার্থী সামন্ত সম্পাল। মহারাজ, তোমার তো অতীত এক্ষণে রাজধানীতে ফিরে চলুন। ঠাকুরদা, ঠাকুরদা, তোমাকে তো আমি পূর্বেই বলেছিলাম যে পাঠশালা ছেড়ে পালিয়েছি, গুরুমশাই এখনো পেছনে তাড়া করে আসছে। দেখলে তো। এ কি কাণ্ড প্রভু! আমি আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন তুমিই দেখছো নাকি এরাই দেখছেন তা কি করে বলি বলো, কিন্তু আমি অবশ্যই স্বপ্ন দেখছি। তবে কি? তবে হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো। এরা কজনে আমাকে বিজয়াদিত্য বলেই চেনে। প্রভু, আমি তো তবে জিতেছি। এই কয়দণ্ডে আমি তোমার যে পরিচয়টি পেয়েছি তা তা এরা পর্যন্ত পায়নি। কিন্তু বড় সংকটে ফেললে তো ঠাকুর। আমিও বড় সংকটে পড়েছি যে আমি সম্রাটের হাত থেকে বাঁচবার জন্য সন্ন্যাসীর কাছে এলেন। এখন আমি কার হাতে আছি সেটাই তো ভেবে পাচ্ছি না। মহারাজ, দাসকে কি পরীক্ষা করতে বেরিয়েছিলেন? না সম্পাল, আমি নিজের পরীক্ষাতেই বেরিয়েছি। তা এই অপরাধীর প্রতি মহারাজের কি বিধান? কিছুই না, কেবল তোমার কাছে যে কটা বিষয়ে প্রতিশ্রুত আছে
সেগুলো সেরে দিয়ে তবেই যাও। আমার কাছে আবার প্রতিশ্রুত? হ্যাঁ, তার একটা তো আমরা পেয়েই গেছি। সম্রাট বিজয়াদিত্য যে অত্যন্ত সাধারণ মানুষ, সে যে তোমাদের আর 4-5 জনের মতো সকলের সমান, এই সত্যিটা তো ফাঁস হয়েই গেছে। এখন তোমার সভায় গিয়ে তোমার কোনো একটা কাজ করে দিতে পারলেই ব্যাস। তা আমাকে দিয়ে কি করাতে চাও? আগে মহারাজ, তাকে দিয়ে আমি আমার অপরাধ মার্জনা করাতে চাই। সম্পাল, আমার কাছে তোমার যেটুকু অপরাধ তা সমস্তই রাজকার্যের ত্রুটি। আর আমি না হয়, তুমি যখন অনুরোধ করেইছো, তখন আমি না হয় তোমার রাজ্যে গিয়ে সেসব নিজের হাতে নিজে নিজ গুণে ক্ষমা করে আসবো। এ আর আমি। মহারাজ, আপনি যে শরতের বিজয় যাত্রায় বেরিয়েছেন, আজ তারই পরিচয় পাওয়া গেল। আজ এমন হার আনন্দে হেরেছি, কোনো যুদ্ধেই তা ঘটতে পারত না মহারাজ। কি করলে রাজকার্যে আমি নিজের নাম করতে পারবো, সেই উপদেশটিই চাই মহারাজ। উপদেশটি তো কথায় ছোট, কিন্তু কাজে অনেক বড়। রাজা হতে গেলে সবার আগে সন্ন্যাসী হওয়া যায়। মনে রাখবো মহারাজ, তবে পেরে উঠবো বলে ভরসা হয় না। আমাকেও ঠাকুর ঠাকুর আমাকে না 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 মহারাজ মহারাজ ওই রকম কি একটা উপদেশ দিয়েছিলেন না, বোধ করি মনে রাখতে পারবো না। উপদেশে আমি বোধ করি তোমার খুব একটা কাজও নেই। আগে না ঠাকুর, আরে উপনন্দ, এসো এসো। রাজাজি, আরে না না, তুমি ভয় পেও। তুমি বলো নির্ভয়ে কি বলতে এসেছো। সম্পাদ আর তোমরাও একটু অবসর নাও। আগে মহারাজ, সে কি কথা ঠাকুর? ইনি যে আমাদের রাজা, এর কাছে আমাকে অপরাধী করো না। আমি তোমাকে বলতে এসেছিলাম, এই কদিন পুঁথি লিখে আজ তার পারিশ্রমিক এই 3 কাহুল পেয়েছি, দেখো। এটা তুমি আমায় দাও। এই যে টাকাটা আমি নিলাম, তুমি ভাবছো এটা আমি লক্ষ্যেশ্বরকে দেওয়ার জন্য নিয়েছি? না না, এ আমি নিজেই নিলাম। এ আমার শারদোৎসবের পুরোহিত হওয়ার দক্ষিণ। ঠাকুর, তুমি নেবে? ওমা, সন্ন্যাসী হয়েছি বলে বোধ করি কোনো কিছুতেই লোভ থাকতে নেই। এসব বিষয়ে বাপু আমার বড্ড লোভ। সর্বনাশ, এ তো দেখছি ডাইনের হাতে পুত্র সমর্পণ করে বসে আছি। ওগো শ্রেষ্ঠী, আদেশ করুন। এই লোকটিকে 1000 কারসাপন গুনে গুনে দাও। যে আদেশ। তবে ইনি কি আমাকে কিনে নিলেন? ইনি তোমাকে কিনে নেন এমন সাধ্য এনার আছে? তুমি আমার। ঠাকুর, আমি কি পুণ্য করেছি যে আমার এমন ভাগ্য হলো? ওগো সুভূতি, আজ্ঞা করুন মহারাজ। তোমরা সবাই বলা বলি করতে আমার পুত্র নেই, সেই শোকতাপও আমরা পালন করেছি কতই, কিন্তু দেখো সন্ন্যাস ধর্মের জেরে কেমন সুপুত্রটি লাভ করলাম। হায় হায়, আমার বয়স বেশি হয়ে গেছে বলে কি সুযোগটাই পেরিয়ে গেল নাকি? তা মহারাজ, এ তো বড় আনন্দের কথা। তাই কোন রাজগৃহে? ইনি যে গৃহে জন্মেছেন, সেই গৃহে অনেক বীরেরা জন্মগ্রহণ করেছে। সে না হয় আমি তোমাকে পরে কোনোদিন ইতিহাস, শাস্ত্র, পুরাণ যা চাও সব বুঝে তোমাকে না হয় বুঝিয়ে দেব। লক্ষ্যেশ্বর, আগে মহারাজ, তুমি আমাকে তোমার কিছু মণিমাণিক্য সোনা দানা রাখতে দিয়েছিলে। এই আমি তোমায় ফিরিয়ে দিচ্ছি। এই নাও, দাঁড়াও, এই নাও। এখন আর কি হবে? ওমা, যদি গোপনে ফিরিয়ে দিতেন তবে যথার্থ রক্ষা করতেন। এখন আর রক্ষা করে কে? কেন স্বয়ং বিজয়াদিত্য রক্ষা করবে?
কি একটা উপদেশ দেবেন বলেছি। এখনো দেরি আছে, তোমার উপদেশ তোমার লাগবে। ও তাহলে আমি যাই। হ্যাঁ, চারিদিকে দেখুন সকলে কৌটোটার দিকে বড্ড তাকাচ্ছে। আমি আসি। হ্যাঁ, প্রণাম ঠাকুর, প্রণাম। সম্পাল, আজ্ঞে মহারাজ। তোমার কাছে আমার একটি অনুরোধ আছে। সে কি কথা? সবই যে মহারাজের। তোমার রাজ্য থেকে আমি একজন বন্দীকে নিয়ে যেতে চাই। আদেশ করুন মহারাজ, আমি এক্ষুনি সৈন্য পাঠিয়ে দিচ্ছি, আর না হয় আমি নিজে যাব। সেসবের কোনো প্রয়োজনই নেই। আমি তোমার রাজ্য থেকে কেবলমাত্র এই প্রজাটিকে আমার সভায় নিয়ে যেতে চাই। একে? হ্যাঁ। আজ্ঞে মহারাজ যদি আদেশ করেন তাহলে আমার রাজসভায় স্মৃতিধর শ্রুতিভূষণ আছে। ওরে বাবারে, না না, আমার অত বড় লোকের দরকার নেই। আমার সবাই সব আছে, সব। শুধুমাত্র একজন বয়স্ক। বয়সে মিলবে না প্রভু, গুণেও হয়তো মিলবে না, কিন্তু নিজের ভক্তি দিয়ে সমস্ত অমিল ঘুরিয়ে তুলতে পারবো, সে ভরসা আমার নিজের প্রতি আছে। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর। বাবা, কি হয়েছে? তোমরা পালাচ্ছ কি? আরে উনিই পালাবেন। সোমপাল, যাও গিয়ে সভা প্রস্তুত করো, আমি আসছি। আজ্ঞে মহারাজ। ঠাকুর, আজ আমরা বনের পথে সব জায়গায় গান গেয়ে এসেছি। এবার এখানে গান শেষ করি। নে, তোরা এবার ঠাকুরকে প্রদক্ষিণ করে সেই শরতের গান গা। ধরো সবাই।